রাজশাহী সাহেব বাজার সংলগ্ন সাহেব বাজারের এই বড় মসজিদের পাশ দিয়ে আজ দেখতে চলেছি রাজশাহী শহরের সর্বপ্রাচীন একটি ভবন, যে ভবন সম্পর্কে মানুষের মধ্যে নানান ধরনের মতামত প্রচলন আছে। সাধারণ মানুষের এই মতামত আসলেই সত্য কিনা তা বিশ্লেষণ করব এই ভিডিওতে। কাঙ্ক্ষিত এই ভবনের প্রাচীরের নিকট এসে এই সাইনবোর্ডটি চোখে পড়ল। এখান থেকে পদ্মা নদীর অবস্থান অতি সন্নিকটে। বাম দিকের এই প্রাচীরের মাঝেই আছে এক ঐতিহাসিক ভবন। কিছুদূর আগাতেই বিজ্ঞপ্তি সম্বলিত আরেকটি সাইনবোর্ডের দেখা মিলল। প্রধান ফটকের সামনে পৌঁছে সূর্যের কিরণে অস্পষ্ট আরেকটি সাইনবোর্ড দেখা গেল। বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত ডাচ বা ওলন্দাজদের কর্তৃক নির্মিত এই ভবনের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। ভারতীয় উপমহাদেশে যখন ওলন্দাজ বা ডাচরা এসেছিল তখন কিন্তু ইংরেজরা এই উপমহাদেশে আসেনি, অর্থাৎ ইংরেজদের পূর্বে ওলন্দাজ বা ডাচরা এই উপমহাদেশে এসেছিল এবং তারা এই উপমহাদেশে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। পরবর্তীতে ইংরেজরা যখন এই উপমহাদেশে আসলো তখন ডাচরা তাদের ব্যবসা গুটিয়ে চলে গিয়েছিল এবং তারা চলে যাওয়ার পূর্বে ইংরেজদের নিকট এই উপমহাদেশে তাদের যত সৃষ্টিশীল কাজগুলো বা ভবনগুলো সেগুলো ইংরেজদের বুঝিয়ে দিয়ে গিয়েছিল। ডাচরাই রাজশাহীতে সর্বপ্রথম এই বড় কুঠির নির্মাণ করে এক ইতিহাস সৃষ্টি করেছিল। এই উপমহাদেশে ডাচ বা ওলন্দাজ কর্তৃক অনেক ভবন নির্মিত হয়েছে, তার মধ্যে রাজশাহীতে এই বড় কুঠির ভবনটি অন্যতম, যা রাজশাহীর একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃত। আমি এখন এই বড় কুঠিরের মধ্যে প্রবেশ করে রাজশাহীর এই বড় কুঠিরের ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানব। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তার অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করলাম। আমার সঙ্গে আছে এখানকার স্থানীয় এক সুশীল ব্যক্তি। প্রথমেই এই ভবনের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক। ডাচ বা ওলন্দাজ বণিক সংঘ কর্তৃক প্রতিষ্ঠিত এই বড় কুঠি রাজশাহী শহরের সাহেব বাজার এবং রাজশাহী কলেজের দক্ষিণে পদ্মা নদীর উত্তর পাড়ে অবস্থিত। তৎকালীন সময়ে রেশম উৎপাদনের জন্য রাজশাহীর সুখ্যাতি ছিল বিশ্বজোড়া। এই রেশম ব্যবসার নিয়ন্ত্রণ নিতে 1725 সালে ডাচ বা ওলন্দাজ বণিক সংঘ রাজশাহীতে আসে এবং এই বড় কুঠি নামক ইমারতটি নির্মাণ করে। ডাচ বণিক সংঘ এই বড় কুঠি থেকে দীর্ঘ 108 বছর রাজশাহীর রেশম শিল্প নিয়ন্ত্রণ করার পর 1833 সালে বড় কুঠির মালিকানার নিয়ন্ত্রণ ইংরেজরা গ্রহণ করে। এখন কথা বলছি এখানকার স্থানীয় একজন ব্যক্তির সঙ্গে, যিনি রাজশাহী কলেজের সাবেক স্টুডেন্ট এবং এই বড় কুঠি সম্পর্কে তিনি অনেকটাই ধারণা রাখেন। তার নাম শোভেন পান্ডে। এই শোভেন পান্ডে দাদার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা দাদা, বলেন তো এই বড় কুঠিতে নাকি সুড়ঙ্গ ছিল, মানুষের মুখে মুখে এটা শোনা যায়। এই বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত, ওই যে দুই পাশে দুই গম্বুজ, এই যে গম্বুজটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখেন দেখেন গম্বুজটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে চলে গেছে। আচ্ছা, ওই গম্বুজের ভিতর দিয়ে, হ্যাঁ এইখান দিয়ে পদ্মা নদীর নিচ দিয়ে, হ্যাঁ তথাকালীন পর্তুগিজ, নামগুলো আমার স্মরণ নাই, পর্তুগিজ ওরা এই সুড়ঙ্গটা তৈরি করেছিল। নদীর ওই পারে যে মুর্শিদাবাদ জেলার নবাব সিরাজদৌল্লার যে বাসস্থান, ওই বাড়ি পর্যন্ত নাকি এই সুড়ঙ্গটা তৈরি করে গোপনে গোপনে সিরাজদৌল্লার এই বাসস্থানের খবর, অমুক খবর, এইসব নিয়ে, মানে অ্যাজ লাইক অ্যাজ স্পাইগিরি
করতো। এটুকু তাদের মুখে আমি কিন্তু এই সুড়ঙ্গ নদীর তলদেশ দিয়ে যে ছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা তো তখনকার সময়ে এটা সম্ভবপর হয়েছিল কি? হ্যাঁ, তখন তো প্রযুক্তি অতটা উৎকর্ষ সাধিত হয়নি। কিন্তু তারা তো বিদেশি, কারণ তার আগেই তো লন্ডনের টেমস নদীর নিচ দিয়ে তো সুড়ঙ্গ করে ট্রেন চালাতো বা এ করাতো, এবং তারা তো ওই পর্তুগিজরা তো ওই পর্তুগাল পাশেই পর্তুগাল, ওরা তো ওই তথাকালীন তো এই বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি। গম্বুজের ভিতর দিয়ে ওই যে আমার সেখানে পড়তো দুই ছেলে, এই পর্যন্ত নামতাম। আচ্ছা আচ্ছা, নেমে বাস আর পারতাম। আচ্ছা চলেন দেখি একটু পরে। ঘুরিয়ে ঘুরিয়ে গম্বুজের নিচ দিয়ে ওই সুড়ঙ্গ রাস্তাটা ছিল, যেটা নদীর তলদেশ দিয়ে মানে নদী পর্যন্ত বিস্তৃত ছিল। হ্যাঁ ছিল। দেখতে পাচ্ছেন কিছু ঘোরানো কিছু দেখতে পাচ্ছেন? তেমন কিছু দেখা দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোরানো ওইটার ভিতর দিয়ে। এটার ভিতরে তো আপনার স্পেস আছে। হ্যাঁ হ্যাঁ, স্পেস আছে। স্পেস আছে, ঘোরানো সিঁড়ি, ঘোরানো সিঁড়ি না? হ্যাঁ, এই সুড়ঙ্গের। ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ঘোরানো সিঁড়ি আছে। জি, সিঁড়ি দিয়ে আছে, মানে সিঁড়ির স্ট্রাকচার অনুযায়ী করা কিন্তু, তাই না? এখন তো ওই যে মানে সিঁড়ি যে আঙ্গিকে করা হয় না, ভেতরে মনে হচ্ছে যে ওইভাবে সিঁড়ি করা আছে। মানে উপর থেকে নিচে আসার যে সিঁড়ি, সুড়ঙ্গের তল দিয়ে, হ্যাঁ মানে সিঁড়িটা একটু প্রতিবন্ধকতা, যেহেতু সুড়ঙ্গর সিঁড়ি তো একটু কষ্ট করে নামার একটা বিষয় আছে আর কি মনে হচ্ছে। হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে সেজন্য তো এরকম ব্যবস্থা করা, তাই না? বাইরের যে সাধারণ পাবলিক বা অন্যান্য লোক, যেখানে এদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল। জি জি। সুড়ঙ্গ নষ্ট হয়ে গিয়ে ওখানে পদ্মার পানি টানি ঢুকে এবং অন্যান্য শব্দে ওখানে এখন সাপেরই আড্ডা বেশি। ওর ভিতরে, এখানে না। স্থানীয় এই শোভেন পাণ্ডের মতে এই গম্বুজের মধ্য দিয়ে নিচে নেমে এসে এখানকার এই মাটির নিচ দিয়ে পদ্মা নদীর তলদেশ দিয়ে ভারতের মুর্শিদাবাদ পর্যন্ত সুড়ঙ্গ পথ ছিল। কি উদ্দেশ্যে এটা করেছিল আপনার? এটা আমার জানা নেই, তবে শুনেছিলাম যে ওই নবাব সিরাজউদ্দৌলার ওদের সাথে যেহেতু পলাশির যুদ্ধ হয়েছিল, তখন তো পর্তুগিজ আর মানে ব্রিটিশ বা ইংরেজ তখন তো একই ছিল। ওই ওদের সাথে সব যুক্তি করে যে নবাব সিরাজউদ্দৌলার সব গোপন খবরাখবর নিয়ে সব আদান প্রদান হতো। তারপরেই তো পলাশির যুদ্ধ হলো, যুদ্ধে হেরে গেল। মানে নবাব সিরাজউদ্দৌলার যে গোপন আস্থানা এবং তাদের গোপন যে কার্যকলাপ, তো সেইগুলো জানার যে একটা প্রচেষ্টা, সেটাও কি এনাদের মধ্যে ছিল, যে কারণে এই সুড়ঙ্গটা দিয়ে তারা মুর্শিদাবাদ পর্যন্ত যেতেন। মুর্শিদাবাদের ওই নবাব সিরাজউদ্দৌলার নবাব বাড়ি থেকে আধা মাইল পর্যন্ত এই সুড়ঙ্গটা তৈরি করে গোপন। কিন্তু একদম যে নদীর তলদেশ দিয়ে ওই পর্যন্ত ছিল, এইটাই না হচ্ছে এখান থেকে সুড়ঙ্গটা জাস্ট নদীর কিনারা পর্যন্ত ছিল, আর নদীর কিনারায় নৌকা বাঁধা থাকতো, ওই নৌকা দিয়ে তারা পানির উপর দিয়ে চলে যেত। সেটা আমরা যেটা শুনেছি ওইটুকু। আপনার শুনেছেন যে নদীর তলদেশ দিয়ে ছিল। ইংরেজদের সময়ে এই ভবনের নিচতলায় নীল চাষে অবাধ্য মানুষগুলোকে বন্দি রাখা হতো এবং চামড়ায় মোড়ানো বেতের লাঠি দিয়ে পেটানো হতো, এমনকি হত্যা ও নারীদের ধর্ষণও করা হতো এখানে। ভবনের আরেক পাশে প্রথম দেখানো ছিদ্রের মতো আরেকটি ছিদ্র দেখা যাচ্ছে। যতবার এই বর্ষা হতো কিন্তু এগুলো ভাঙতো না। আশেপাশে সব ভেঙে মানে অদ্ভুত, কিন্তু এইটা ভাঙতো না। এতটাই গঠনগত কাঠামো মজবুত আকারে ওরা তৈরি করেছিল। এই পর্যন্ত প্রাচীর তো সেদিন ও প্রাচীর আগে ছিল না। এই পুরনো যে ধ্বংস আকার দেখা যাচ্ছে,
এই ভবনগুলো আর এই যে এই ভবনটা, হ্যাঁ, এটা কি একই সময় নির্মাণ করা না? সেই সময় তো শুনেছিলাম তাই, একই সময় নির্মাণ করা, কিন্তু এই তাহলে বোঝা যাচ্ছে যে এই ভবনটা একটু যত্ন সহকারে একটু মজবুত ভাবে নির্মাণ করা হয়েছিল, আর এইটা সেইভাবে নির্মাণ করা হয়নি বলে ধ্বংস হয়ে গিয়েছে। শুনেছিলাম নাকি তাদের ওইসব পর্তুগিজদের যেসব ঘোড়ার রাস্তা বলছে নাকি থাকে। পাশ্চাত্য স্থাপত্য শৈলীতে নির্মাণ রাজশাহীর এই বড় কুঠি সম্পর্কে এখানকার স্থানীয় মানুষদের মতামত জানবো এখন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার বাসা কি এই বড় কুঠিরের পাশেই? হ্যাঁ, পাশেই। তারপরে এই পাশে যে দুই পাশে দুটো গম্বুজ আছে, গম্বুজের নিচে সুড়ঙ্গ পথ আছে মুর্শিদাবাদ পর্যন্ত। মুর্শিদাবাদ পর্যন্ত সুড়ঙ্গ পথ ছিল, কিন্তু এখন এটা নদীর তলদেশ, নদীর তলদেশ ছিল। এই বড় কুঠিরের নীল যে সুড়ঙ্গ ছিল বন্ধ করে দিয়েছে। আমি এখন বিশিষ্ট নদী গবেষক এবং স্থানীয় ইতিহাসবিদ জনাব মাহবুব সিদ্দিকী স্যারের সঙ্গে কথা বলছি, যিনি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বিশেষ করে নদী নিয়ে তার বেশ কয়েকটি বই রয়েছে এবং তিনি স্থানীয় ইতিহাস বিষয়ে অনেকগুলো বই লিখেছেন। আমি সেই ইতিহাসবিদ এবং নদী গবেষক জনাব মাহবুব স্যারের সঙ্গে কথা বলছি রাজশাহীর প্রখ্যাত বড় কুঠির সম্পর্কে। স্যার, এই বড় কুঠি সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দিন তো। এ পর্যন্ত রাজশাহী শহরে যে কটি পুরাতন স্থাপনা রয়েছে এর মধ্যে সর্বপ্রাচীন স্থাপনা হলো বড় কুঠি। স্যার, এখানে একটা কথা বলা হচ্ছে যে রাজশাহীতে যতগুলো ইমারত নির্মিত হয়েছে তার মধ্যে বড় কুঠির নাকি সর্বপ্রথম নির্মিত, এটা কি সত্য? হ্যাঁ, সব থেকে পুরাতন, কিন্তু সর্বপ্রথম সেটা বলা যায় না। সর্বপ্রথম আমরা বলতে পারি না, কারণ এটা নিয়ে আরও গবেষণার দরকার। তবে সব থেকে পুরাতন এই মুহূর্তে যে স্থাপনাগুলো রয়েছে এই শহরে, এর মধ্যে সবচেয়ে পুরাতন স্থাপনা হলো বড় কুঠির। আচ্ছা, তো বড় কুঠির তো নির্মাণ করেছিলেন স্যার ওলন্দাজ বা ডাচ, যারা ইংরেজদের পূর্বে এসেছিল এই উপমহাদেশে, তারাই তো নির্মাণ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারাই নির্মাণ করেছিলেন। তারা কি উদ্দেশ্যে স্যার এটা নির্মাণ করেছিলেন? ওনারা ব্যবসার জন্য। ওনারা সেই সময়ে, তখন তো নীল আবিষ্কার হয়নি, নীলের চাষও হয়নি, রেশম হতো। হ্যাঁ, রেশম হতো। তারপরে আমাদের এখানে কার্পাস তোলা হতো, প্রচুর পরিমাণে কার্পাস তোলা হতো। এখানে কাপাসিয়া বলে একটা জায়গা আছে রাজশাহী শহর থেকে কাটাখালী অতিক্রম করার পরে বানেশ্বরে যাওয়ার পথে কাপাসিয়া আছে, নারদ নদের তীরবর্তী প্রাচীন জনপদ। তো কার্পাস থেকে কাপাসিয়া, তো আমরা কার্পাসের তুলা এবং সুতা রপ্তানি করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ওলন্দাজরা, ওলন্দাজ মানে নেদারল্যান্ড যাকে বলি আমরা, হল্যান্ডও বলা হয় ওদের, ওই দেশের আমরা ওই দেশের মানুষকে আমরা ওলন্দাজ বলি কিংবা ডাচ বলি। তো এরা ব্যবসায়ের উদ্দেশ্যে এরা হুগলি নদীর তীরে, পশ্চিমবঙ্গে হুগলি নদীর তীরে ওরা কুঠি স্থাপন করেছিল এবং ব্যবসা বাণিজ্যিক ভবন টবন ইত্যাদি নির্মাণ করেছিল। পরবর্তীকালে ওরা এই গঙ্গার ধারে রাজশাহী শহরের পাড়ে, পশ্চিম পাড়ে, দক্ষিণ পাড়ে এই বিশাল একটা স্থাপনা তৈরি করে বড় কুঠি। আচ্ছা স্যার, এখানে আরেকটা কথা না বললে নয়, সেটি হচ্ছে বড় কুঠির সম্পর্কে অনেকেই যেটা বলে থাকে সেটা হচ্ছে বড় কুঠি ভবনের দুই পাশে দুইটি যে গম্বুজ রয়েছে, সে গম্বুজের মাঝখান দিয়ে সুড়ঙ্গ পথ রয়েছে এবং সে সুড়ঙ্গটি নাকি পদ্মা নদীর তলদেশ দিয়ে ভারতের মুর্শিদাবাদ পর্যন্ত চলে গিয়েছে। তো এই বিষয়ে স্যার, এটা কি সত্য কথা স্যার? এর পিছনে কোনো ঐতিহাসিক সত্যতা নেই, এর নিছক কিংবদন্তি। আচ্ছা, নিছক কিংবদন্তি, বাস্তবতা নেই। এটা স্যার কোনো বাস্তবতা না না না, এটা নিছক কিংবদন্তি। মানুষ অনেক সময় যখন প্রকৃত ইতিহাস খুঁজে না পায়, কিছু কিছু ক্ষেত্রে তারা অনেক এটাকে সহজ বাংলা ভাষায় গালগপ্প বলা হয়। তো এই কিংবদন্তি আর কিংবদন্তি, এটার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। স্যার, এই আসলেই সেখানে সুড়ঙ্গ ছিল কিনা সেটা গবেষণা করার জন্য অন্য কোনো একটি দেশ থেকে নাকি গবেষক দল এসেছিল? না না, এটার কারণ হচ্ছে 1897 খ্রিস্টাব্দে
বিশাল একটা ভূমিকম্প হয়েছিল, মানে বিধ্বংসী একটা ভূমিকম্প। আসাম থেকে শুরু করে, মানে চট্টগ্রাম থেকে শুরু করে পূর্ণিয়া, বিহার পর্যন্ত এবং বাংলার সব জায়গাতেই এই ভূমিকম্পন হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাজশাহী এই ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে একটি ছিল। সেখানে সেই সময় বড়কুঠির একটা অংশ ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা। ভেঙে গিয়ে হয়তো সুড়ঙ্গের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালের মানুষরা এইসব সুড়ঙ্গ দেখে তারা এরকম কিংবদন্তির জন্ম হয়েছে, এরকম মানে ওই দৃশ্যটা দেখে তারা এটা মনে করেছিল। পরে ওটা রিপেয়ার করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা। ওটা আসলে নদীর তলদেই দিয়ে যে সুড়ঙ্গপথ নির্মাণ করা, এটা তো চরম দুরূহ ব্যাপার তো বটেই, আরও দুরূহ ব্যাপার যে সে যুগে প্রযুক্তির উৎকর্ষতা তো ছিল না অতটা। এটা নিয়ে কল্পনা কিংবা কথা বলার কোনো সুযোগ নেই। না না না, মোটেই না। সেটাই স্যার। তো অন্য কথায় আসি। জি স্যার। এই বড়কুঠি নির্মাণের ঠিক সঠিক সময়টা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেন অষ্টাদশ শতাব্দীর শেষে, কেউ ঊনবিংশ শতাব্দী ইত্যাদি অনেক কথা বলেন। কিন্তু আমরা এই পর্যন্ত যে দালিলিক তথ্য পেয়েছি, এর মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখাই বই, তো এই বই থেকে আমরা উদ্ধৃতি আছে এবং এটা নিয়ে গবেষণা করলে বোঝা যায় এটা 1725 সালের দিকে এটা সৃষ্টি হয়েছে, নির্মাণ করা হয়েছিল দাস কর্তৃক, দাস বা ওলন্দাজ কর্তৃক। স্যার, বড়কুঠির আরেক পাশে একটি পুরনো ভবন রয়েছে যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, ইটগুলো ক্ষয়ে গিয়েছে, উপরে ছাদ নেই। তো সেই ভবনটা এবং বড়কুঠিরের যে আলোচিত সংস্কারকৃত ভবনটি বর্তমানে, সেই ভবন কি, দুইটি ভবন কি একই সময়ে নির্মাণ করা? না না না, ওখানে গোরস্থান ছিল। আচ্ছা আচ্ছা। খ্রিস্টানদের গোরস্থান, গ্রেভিয়ার্ড ছিল। আচ্ছা। তো এই সিমেট্রি আর কি, তো সেখানে সিমেট্রি ছিল খ্রিস্টানদের, সেখানেই স্থাপনা ছিল। তারই একটা ভগ্নাংশ ওখানে, আপনি যার কথা বলছেন সেটা তারই ভগ্নাংশ হতে পারে। পরবর্তী সময়ে যেহেতু আপনি জানেন যে শ্বেত পাথরের এপিটাফ হতো, এক একজন মারা যেতেন, তো এপিটাফ ওখানে নির্মাণ হতো, তার সম্পর্কে স্মৃতিফলক হতো, স্মৃতিফলক, সেটা শ্বেত পাথরের। তো মানুষ এই শ্বেত পাথরগুলো চুরি করে নিয়ে চলে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটেছে তো এদেশে, তো সেই সবের তখন প্রশাসনদের অবহেলার কারণে হোক, প্রশাসনিক কর্মকাণ্ড ভালো মতো না চলার কারণে হোক, যে কোনো কারণেই হোক, চোর যারা দুষ্কৃতিকারী, এরা চুরি করে নিয়ে চলে গেছে এবং সেই সিমেট্রির অস্তিত্ব এখন নেই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বড়কুঠি সম্পর্কে আপনার এই তথ্যবহুল আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। পরিশেষে আমি বলবো, শোভেন পাণ্ডে সহ স্থানীয় মানুষগুলো বড়কুঠি সম্পর্কে যে মতামত দিলেন তার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। কেননা শোভেন পাণ্ডের ভাষায় বড়কুঠি এবং সুড়ঙ্গ তৈরির কারিগর হিসেবে পর্তুগিজের নাম নিলেন, কিন্তু বড়কুঠি তৈরি করেছিলেন ওলন্দাজ বা ডাচ বণিক সংঘ। আর বাংলার শাসকদের সঙ্গে ডাচদের তেমন বিরোধ ছিল না, কেননা 1757 সালে ইংরেজরা বাংলার ক্ষমতা দখল করলে ওলন্দাজরা মীর জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে ইংরেজদের ক্ষমতা খর্ব করতে চেয়েছিল। সুতরাং ডাচ বা ওলন্দাজ কর্তৃক মুর্শিদাবাদ পর্যন্ত সুড়ঙ্গ নির্মাণ ভিত্তিহীন ব্যতীত কিছুই নয়। আবার সে সময়ে প্রযুক্তির ততটা উৎকর্ষতাও ছিল না। আসলে এই বড়কুঠি ভবনটি ডাচ বা ওলন্দাজ বণিক সংঘ বিভিন্ন জরুরি সময়ে দুর্গ হিসেবে ব্যবহার করত। আর গম্বুজের ভেতর যে সুড়ঙ্গের কথা বলা হচ্ছে, এখান থেকে বন্দুক তাক করে শত্রুদের উপর নজরদারি করা হতো। বিশিষ্ট নদী গবেষক ও স্থানীয় ইতিহাসবিদ মাহবুব সিদ্দিকী বড়কুঠি সম্পর্কে যা বললেন, তাতে করে তো বড়কুঠির প্রকৃত ইতিহাস উদ্ঘাটন হয়েই গেল।